আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নাম বাঁধন শেখ মিজান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। জিএসটি গোল্ডেন কোর্স 2025 এন্ড 26 এর প্রথম ডেমো ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। এই ক্লাসে আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি তোমার সাধারণ জ্ঞান প্রস্তুতিকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবে সেই বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো সাধারণ জ্ঞান মূলত চারটি ভাগে বিভক্ত, হ্যাঁ, চারটি অংশে বিভক্ত বা চারটি খণ্ডে বিভক্ত হয়ে থাকে। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও, এই চারটি খণ্ড থেকে প্রশ্নগুলো এসে থাকে। নরমালি তুমি চাকরির পরীক্ষা দাও বা বিসিএস পরীক্ষা দাও, যে কোনো পরীক্ষাই দাও, সেখানে সাধারণ জ্ঞান মূলত এই চারটি খণ্ড বা চারটি অংশ বা এই চারটি বিষয় থেকে এসে থাকে। সেই চারটি বিষয় কি কি? দেখো, মনোযোগ দাও। দেখো, বাংলাদেশ বিষয়াবলী থেকে কোয়েশ্চেন আসে, তাই না? আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কোয়েশ্চেন আসে, তারপর তোমার সাম্প্রতিক বিষয়াবলী থেকে প্রশ্ন আসে, মৌলিক বিষয়াবলী থেকেও প্রশ্ন আসে। এখন তাহলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কোনটাকে বেশি গুরুত্ব আরোপ করবে, তাই না? সেই বিষয়টাই আমি কি বোঝানোর জন্য এই বিষয়গুলো লিখেছি। আচ্ছা, তুমি সিরিয়াল অনুযায়ী যেটা লিখেছি সেটাই মূলত এর গুরুত্বকে বোঝায়। দেখো, প্রথমে কি লিখেছে? বাংলাদেশ বিষয়াবলী। তার মানে কি বুঝলা? যে তোমার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য বাংলাদেশ বিষয়াবলী সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হোক কিংবা চাকরির পরীক্ষা হোক, বাংলাদেশ বিষয়াবলী থেকে কিন্তু প্রশ্ন সংখ্যা বেশি হয়ে থাকে, তাই না? এজন্য তাহলে তোমার প্রস্তুতি যখন নিবে তখন বাংলাদেশ বিষয়াবলীকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, তাই না? তারপর দেখো, এরপর আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর পরেই আমাদের কোনটাকে গুরুত্ব দিতে হবে? আন্তর্জাতিক বিষয়াবলীকে গুরুত্ব দিতে হবে। তারপরে আমরা সাম্প্রতিক বিষয়াবলীকে গুরুত্ব দিব। এবং সর্বশেষ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমরা মৌলিক বিষয়াবলীকে গুরুত্ব দেবো। অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমরা মৌলিক বিষয়াবলীকে একটু কম গুরুত্ব দিব। কেন? এর এর যথাযথ কারণ আছে, তাই না? তোমরা দেখবা গত বছর যে ভর্তি পরীক্ষাটা হলো, সেই বছর তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা, তোমরা জানো যে তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে কয়টা? 30টা, তাই না? গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাংলার জন্য তোমার 35টা প্রশ্ন আসতেছে, ইংরেজির জন্য 35টি প্রশ্ন আসতেছে এবং সাধারণ জ্ঞানের জন্য 30টি প্রশ্ন আসতেছে। আচ্ছা, ওই 30টার মধ্যে গতবার কিন্তু মাত্র 3-4টা বা 2-3টা কোশ্চেন ছিল মৌলিক বিষয়াবলী থেকে, তাই না? মৌলিক বিষয়াবলীর গুরুত্ব কিন্তু গতবার কমে এসেছিল, তাই না? এর আগে কি ছিল? এর আগে তোমার মৌলিক বিষয়াবলী থেকে সর্বোচ্চ কোশ্চেন হতো গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 26টা 24টা এরকম কোশ্চেন আসতো মৌলিক বিষয়াবলী থেকে। তো সেই গুরুত্বটা এখন আর নেই। হ্যাঁ, কেন নেই? এর অনেকগুলো কারণ আছে, রিজন আছে। কারণ এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা যে সেরা সেরা যে সকল বিশ্ববিদ্যালয় আছে 5টা, তাই না? সেই 5টা কিন্তু বেরিয়ে গেছে গুচ্ছ থেকে। এটার একটা প্রভাবের কারণে এখন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার মৌলিক বিষয়াবলীর প্রাধান্য কমে গেছে। সেই 5টা বিশ্ববিদ্যালয় কোনগুলো তোমরা জানো, বেরিয়ে গেছে। সাস্ট, তাই না? কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাই না? এগুলো কিন্তু তোমার গুচ্ছ থেকে বেরিয়ে গেছে, যার কারণে প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে সাধারণ জ্ঞানের। তো এই জন্য আমি বললাম যে মৌলিক বিষয়াবলী একটু কম গুরুত্ব দেবে, যেহেতু গতবার 2-3টা কোশ্চেন আসছিল মৌলিক বিষয়াবলী থেকে। এটাই। তো এখন আমরা আলোচনা করব যে কোন জিনিসটা বলতে আর কি বোঝায়। তোমরা জানো, তারপর আমি একটু সংক্ষেপে আলোচনা করব কোন জিনিসটা বলতে কি বোঝায়। তারপর হচ্ছে কোন বইগুলো পড়বে তোমরা, যে কোন বইগুলো পড়লে তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা ভালো প্রস্তুতি হবে সেটাও আমি আলোচনা করবো। তো প্রথমে বাংলাদেশ বিষয়াবলী বলতে কি বোঝায়? বাংলাদেশের সাথে সম্পর্কিত যে সকল তথ্য আছে সেই সকল বিষয়কে কি বলে? বাংলাদেশ বিষয়াবলী। হ্যাঁ, এটাই। বাংলাদেশের সাথে সম্পর্কিত যে কোনো তথ্য হইতে পারে, সেটাই বাংলাদেশ বিষয়াবলী। তারপর দেখো আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশের বাইরে যে সকল দেশ আছে, তাই না? বাংলাদেশ ব্যতীত বিশ্বের যে সকল দেশ আছে, যে সকল সংস্থা আছে বিশ্বব্যাপী, তাই না? বাংলাদেশের বাইরে ওইগুলো সম্পর্কে যে সকল তথ্য আছে সেগুলো কি আন্তর্জাতিক বিষয়াবলী নামে পরিচিত। তোমরা এগুলো জানো, তারপর আমি বোঝানোর সুবিধার্থে এগুলো বলতেছি। তারপর দেখো সাম্প্রতিক বিষয়াবলী। হ্যাঁ, সাম্প্রতিক বিষয়াবলী কি? বর্তমান বাংলাদেশে এবং বিশ্বে যা কিছু ঘটতেছে, হ্যাঁ, বিগত 3 মাস অথবা 4 মাস আগে বা বর্তমানে, হ্যাঁ, কি 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 ঘটতেছে, এগুলোই সাম্প্রতিক বিষয়াবলী নামে পরিচিত। এগুলো তোমরা জানো। সাম্প্রতিক বিষয়াবলীকে আবার 2টা ভাগে ভাগ করা যেতে পারে, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক আন্তর্জাতিক, তাই না? 2টা ভাগে ভাগ করতে পারি কিন্তু সাম্প্রতিক বিষয়াবলীকে। এটাই। তারপর দেখো, তুমি যদি, হ্যাঁ, বলতে পারো যে সাম্প্রতিক বিষয়াবলী যে সাম্প্রতিক বাংলাদেশ অংশ, সেটাকে যদি তুমি বাংলাদেশ বিষয়াবলীর মতো অন্তর্ভুক্ত করো, তাতেও ভুল হবে না। তাতেও তুমি দেখবে যে বাংলাদেশ বিষয়াবলী থেকেই কোশ্চেন বেশি আসতেছে। হ্যাঁ, এবং সাম্প্রতিক বিষয়াবলীর মধ্যে যে আন্তর্জাতিক পার্টটা যে রয়েছে, তাই না? সাম্প্রতিক আন্তর্জাতিক, হ্যাঁ, তাহলে সেই পার্টটা যদি তুমি আন্তর্জাতিক বিষয়াবলীর সাথে যুক্ত করো, তারপরেও দেখবে যে বাংলাদেশ বিষয়াবলী থেকে কোশ্চেনের সংখ্যা বেশি হয়। যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, চাকরির পরীক্ষা বলো, বাংলাদেশ বিষয়াবলী থেকে কোশ্চেন বেশি আসে নর্মালি। এইটাই। তাহলে সাম্প্রতিক বিষয়াবলীর বিষয়টাও বুঝছো তোমরা। এরপর মৌলিক বিষয়াবলী জিনিসটা আসলে কি? মৌলিক বিষয়াবলী জিনিসটা আসলে কি? মৌলিক বিষয়াবলী বলতে বোঝায় তোমার এইচএসসি তে তোমার মানবিক বিভাগের, হ্যাঁ, যে সকল পাঠ্য বিষয় রয়েছে সেগুলোই মৌলিক বিষয়াবলী নামে পরিচিত। যেমন কি ভূগোল, ইতিহাস, পৌরনীতি, যুক্তিবিদ্যা, এরকম অনেক সাবজেক্ট আছে, তাই না? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান হতে পারে। সাধারণ বিজ্ঞান যদিও তোমার ইন্টারমিডিয়েটে নেই, তাও তোমার এসএসসি লাইফে আছে, তাই না? তো ওইটা থেকেও কিন্তু কোশ্চেন আছে, সাধারণ বিজ্ঞান থেকে, কম্পিউটার থেকে।
এই আর কি। তাহলে এগুলো কি মৌলিক বিষয়াবলী নামে পরিচিত। ইন্টারমিডিয়েট যে সকল মানে এইচএসসি তে তোমরা যে সকল মানবিক বিভাগের শিক্ষার্থীরা যে সকল সাবজেক্ট পড়েছিলে, তাই না? অনেক মানবিক বিভাগের জন্য কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে। তোমরা মূলত 4টা সাবজেক্ট নিয়ে পড়ো। হ্যাঁ, অন্যরা অন্য সাবজেক্ট, মনোবিজ্ঞান আছে, এই আর কি। আর অনেক কিছু বিষয় আছে। তাহলে এগুলো মৌলিক বিষয়াবলী নামে পরিচিত। এটাই তোমরা তাহলে একটু ধারণা পেয়েছো, বুঝতে পেরেছো যে কোন বিষয়গুলো কি। তোমাদের যদিও এই সম্পর্কে ধারণা ছিল, তারপর আমরা বোঝানোর সুবিধার্থে বলেছি। এবার আমরা যদি আলোচনায় আসি যে কোন কোন বইগুলো পড়বে, তাই না? উচ্চ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কোন কোন বই তোমার পড়া উচিত, কোন কোন বই পড়লে তোমার প্রস্তুতিটা অনেক ভালো হবে। হ্যাঁ, তুমি যদি এখনো প্রস্তুতি শুরু করো তাতেও সম্ভব, ভালো একটা রেজাল্ট করা সম্ভব। এই জন্য আমি একদম শুরু থেকে তোমাদেরকে আলোচনা করতেছি, ক্লাসের টপিকেও আমরা যাব। দেখো, বাংলাদেশ বিষয় বলি। তো আমি প্রথমে আলোচনা করবো যে তুমি যদি বইয়ের সংখ্যা বাড়াতে চাও, হ্যাঁ, তাহলে তুমি কোন কোন বই কিনবে, এবং বইয়ের সংখ্যা যদি কমাতে চাও, হ্যাঁ, বইয়ের খণ্ড সংখ্যা যদি কমাতে চাও তাহলে কোন কোন বই কিনবে সেটা আমি বলবো। তবে আমি সাজেস্ট করি বইয়ের সংখ্যা যত কমানো যায় ততই ভালো, তাই না? বইয়ের সংখ্যা যত কমানো যায় ততই ভালো, ঝামেলা কম। আবার অনেকে বেশি বই পড়ে আর কি ভালো করে। হ্যাঁ, বইয়ের সংখ্যা কি বাড়ানো মানে কি খণ্ড বেশি হওয়া, খণ্ড বেশি একটা ঝামেলা মেনটেন করা, বারবার বই খোলা একটা ওইটা খোলা একটা। বাট এক বইয়ের মধ্যে যদি একটু বেশি জিনিস ইনক্লুড করা যায় সেটা ভালো, তাই না? এটাই আর কি। তা আমি বইয়ের সংখ্যা কমানোর চেষ্টা করতাম। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আলোচনা করি বইয়ের সংখ্যা যদি বাড়াতে চাও তাহলে কোন কোন বইগুলো পড়বে। এবং সাধারণ জ্ঞানে আসলে একটা বই পড়ে সম্পূর্ণ প্রিপারেশন হয় না, তাই না? তোমরা এটা জানো। ইংরেজির ক্ষেত্রে যদি বলি মাস্টার বইটা পড়লেই তোমার মোটামুটি অলমোস্ট সব কাভার হয়ে যাচ্ছে, তাই না? মাস্টার বইতে এমন কিছু নাই যা ইংলিশ গ্রামারে লাগে। মানে গ্রামারে লাগে না, সবকিছুই তোমার মাস্টার বইতে আছে। কিন্তু ইংলিশ বিষয় এই, কিন্তু সাধারণ জ্ঞানের বিষয়টা ওরকম না, একটা বই পড়লে আছে অনেক প্রকাশনীর, বাট সাধারণ জ্ঞানের জন্য একটু ডিফারেন্ট বিভিন্ন বই পড়া লাগে, একটু আলাদা আলাদা একাধিক বই পড়া লাগে, যেহেতু এখানে 4টা অংশ বিভক্ত, তাই না? সাধারণ জ্ঞান এটাই। তো তাহলে এখন আমি এটাই বলতেছি, তোমরা যারা বইয়ের সংখ্যা একটু বাড়াতে চাও তারা কিভাবে পড়বে। দেখো, তো বইয়ের সংখ্যা বাড়াতে চাইলে বাংলাদেশ বিষয়ের জন্য তুমি কোন বই পড়বে জানো? বাংলাদেশ বিষয়ের জন্য তুমি এমপি3 বইটা কিনতে পারো। হ্যাঁ, এমপি3 তো যেহেতু খন্ড খন্ড করা আছে, বাংলাদেশ অংশ, তারপরে আন্তর্জাতিক অংশ, তাই না? তাহলে বাংলাদেশ বিষয়ের জন্য এমপি3 বইটা কিনলে, হুম, এটাই। কারণ যেহেতু বয়স খন্ড তুমি বাড়াতে চাচ্ছ, এমপি3 বইটা কিনলে। তারপর তুমি আন্তর্জাতিক বিষয়গুলোর জন্য এমপি3, তাই না? এমপি3 এর আন্তর্জাতিক অংশও রয়েছে, ওইটা কিনলে, এমপি3 বইটা। এই আর কি। হ্যাঁ, এবার যদি আমি সাম্প্রতিক বিষয়ের কথা বলি, যদি তুমি বইয়ের সংখ্যা বাড়াতে চাও তাহলে কি করবে? জোবাইর সিরিজের সাম্প্রতিক ক্যাপসুল কিনবে, জোবাইর সিরিজের সাম্প্রতিক ক্যাপসুল, অথবা তোমার যে খন্দকার সিরিজের, তাই না? খন্দকার সিরিজের সাম্প্রতিক ভ্যাকসিন, এই বইগুলো কিনতে পারো। কারণ এগুলো এগুলো কি কেমন হয়, তোমার টোটাল আমাদের ধারণা আছে, তারপর বলতেছি, টোটাল 26 পেজের হইতে পারে, পাতা পাতা মিলিয়ে 26 পেজের হইতে পারে। তাহলে এরকম তোমার কয়টা বই আসতে পারে চিকন চিকন? সর্বোচ্চ গেলে 5টা, ডিপেন্ড করে, তাই না? রাইটারের উপর ডিপেন্ড করে, সাম্প্রতিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে এটার উপর ডিপেন্ড করে। তবে মনে রাখো 4-5টা আসতে পারে সাম্প্রতিক ক্যাপসুল। সাম্প্রতিক ক্যাপসুল ঢাবির জন্য একটু বেশি কার্যকরী, তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কিন্তু এইগুলো থেকে প্রশ্ন আসে, সাম্প্রতিক ক্যাপসুল থেকে, সাম্প্রতিক ভ্যাকসিন থেকে। হ্যাঁ, সাম্প্রতিক ভ্যাকসিনও ঠিক তেমনই। হুম, জোবায়ের সিরিজের সাম্প্রতিক ক্যাপসুলের মতোই ছোট ছোট চিকন চিকন বই, ওরকম 20 থেকে 30 পেজের মধ্যে হয়ে থাকে। আর এগুলোর বাইরে তুমি চাইলে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে পারো, বাট কারেন্ট অ্যাফেয়ার্স এর চেয়েও বেশি সাজেস্টেড হচ্ছে তোমার সাম্প্রতিক ক্যাপসুল বা সাম্প্রতিক ভ্যাকসিন। আশা করি এটা বুঝতে পারছো যে বইয়ের সংখ্যা বাড়াতে চাইলে তুমি সাম্প্রতিক বিষয়গুলোর জন্য এই বইগুলো পড়তে পারো। এরপর আসে আমরা যে মৌলিক বিষয়গুলো। তুমি যেহেতু বইয়ের সংখ্যা বাড়াতে চাচ্ছ, তাই না? তাহলে বইয়ের সংখ্যা তো যদি বাড়াতে চাও, আচ্ছা, এখানে আমরা নামটা লিখে দিই যে ক্যাপসুল। হ্যাঁ, ক্যাপসুল বই তো পড়তে পারো। আর মৌলিক বিষয় বলে তুমি বইয়ের সংখ্যা বাড়াতে চাও তাহলে ইন্টারমিডিয়েটে যে সকল বই তোমার ছিল সেগুলো পড়লেই হবে। হ্যাঁ, যে সকল বই ছিল, এবং বন্ধুদের কাছ থেকে কালেক্ট করবে বাকি সাবজেক্ট গুলো, বাকি বিষয়গুলো, তাহলে কিন্তু তোমার মৌলিক বিষয়গুলোর জন্য তুমি একাধিক বই পড়তে পারো। সেগুলো বইয়ের সংখ্যা যদি বাড়াতে চাও। হ্যাঁ, এইচএসসি পঠিত বই, এইচএসসি পঠিত বই। এখন এটা হচ্ছে কথা, বইয়ের সংখ্যা বাড়াতে চাইলে এই বইগুলো তুমি ফলো করতে পারো। এখন বইয়ের সংখ্যা যদি কমাতে চাও, আমি কম বই নিয়ে আর কি, বই যত কমা কমালে আমার জন্য ভালো হয়। হ্যাঁ, আমি সেই অনুযায়ী পড়েছিলাম। তাহলে আমি কোন কোন মানে বইয়ের সংখ্যা যদি কমাতে চাও তাহলে কোন কোন বই পড়বে, এবং আমি কোন কোন বই পড়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করেছিলাম সাধারণ জ্ঞান অংশ, সেটাও এখন আমি বলবো। দেখো, এই অংশটা বলার পরে আমরা ক্লাসে চলে যাবো, আমাদের মূল ক্লাসে। এটা যেহেতু আমাদের ক্লাসের একটা অংশ, তাই না? তোমাদেরকে একটা ধারণা দেওয়া, তোমাদের প্রস্তুতি নিয়ে একটা সার্বিক কথা বলা। দেখো, তাহলে যেটা বললাম, বাংলাদেশ, তাহলে যেহেতু তুমি বইয়ের সংখ্যা এখন কমাতে চাচ্ছ, তাহলে তোমার কাজ কি হবে? বাংলাদেশ এবং আন্তর্জাতিকের জন্য একটা বই কিনা, তাই না? যেই বইতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা একসাথে আছে, এরকম একটা বই কিনা। তাহলে এরকম বই যদি কিনতে চাও দুইটা একসাথে, সেক্ষেত্রে আমি কিছু সাজেস্টেড বই বলি, প্রচলিত বই বলি, এবং আমি কোনটা পড়ছিলাম সেটা আমি বলবো। তো দেখো, এগুলোর জন্য বাজারে প্রচলিত বিভিন্ন বই আছে। জোবায়ের জিকে আছে, খন্দকার জিকে আছে, জিকে প্যারাসিয়া বইটা আছে। তাহলে এগুলো বাজারের ক্ষেত্রে কি সবচেয়ে
প্রচলিত বই, দেখো জোবায়ের জিকে, জোবায়ের জিকে, হ্যাঁ। তারপরে দেখো খন্দকার জিকে, খন্দকার জিকে, খন্দকার জিকে। তারপরে তোমার জিকে প্যানাসিয়া, এই বইটাও ভালো। আমি কোনটা পড়েছিলাম যদি বলো, এই তিনটা বই যে কোনো একটা তুমি কেন, তাই না? তাহলে বইয়ের সংখ্যা কমে যাচ্ছে একটা, যেহেতু MP3 তে তোমার দুইটা আলাদা ছিল, বাট এগুলোর ক্ষেত্রে দুইটা কি একসাথে করা আছে, এটা একটু সুবিধা যারা বইয়ের সংখ্যা কমাতে চাও। তাই আমি পড়েছিলাম জোবায়ের জিকে, হ্যাঁ, এই বইটা পড়েছিলাম। এর পাশাপাশি আমি খন্দকার জিকেও দেখতাম, এটা থেকে মাঝে মাঝে কিছু ইনফরমেশন দেখতাম, বাট আমার মূল বই ছিল জোবায়ের জিকে। আর চাইলে এই বইটাও তোমরা কিনতে পারো, এটা ফোকাসের, হ্যাঁ, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ওইটা। যে বইটাই কেনো তোমার পড়তে হবে ভালো করে, হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার। এরপর আমরা দেখি যে তোমার গেল তাহলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি। আর সাম্প্রতিক বিষয়গুলি তুমি যদি বইয়ের সংখ্যা কমাতে চাও তাহলে কি করবে? তাহলে হচ্ছে রিসেন্ট ভিউ নামে একটা বই আছে, হ্যাঁ, এই বইটা কিনতে পারো। রিসেন্ট ভিউ, ওটা হচ্ছে তোমার একবার সাম্প্রতিক যা কিছু লাগবে সব এক বইতে আছে, তাহলে বইয়ের সংখ্যা কমলো, ঝামেলা কম। বাট আমি যদি আমার কাছে যদি জিজ্ঞেস করা, আমি কি পড়েছিলাম? আমি সাম্প্রতিক ক্যাপসুল পড়েছিলাম, হ্যাঁ, এটা আমাকে অনেক উপকার করছে সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে ধারণা রাখতে। তাহলে বইয়ের সংখ্যা যদি কমাতে চাও তাহলে সাম্প্রতিক বিষয়গুলির জন্য তুমি পড়বে হচ্ছে রিসেন্ট ভিউ বইটা, হ্যাঁ, রিসেন্ট ভিউ, রিসেন্ট ভিউ বইটা পড়বে যদি বইয়ের সংখ্যা কমাতে চাও। এরপরে মৌলিক বিষয়গুলি, মৌলিক বিষয়গুলিও তেমনি ভাবে বইয়ের সংখ্যা কমাতে চাইলে জোবায়ের সিরিজের মৌলিক জিকে বইটা কিনতে পারো, হ্যাঁ, এই বইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অথবা তুমি ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর মৌলিক জিকে প্যানাসিয়া বইটাও কিনতে পারো। এই আর কি, বই সাজেশন মোটামুটি দেওয়া শেষ। এরপর আমরা এখনই খুব শীঘ্রই আমরা টপিকে চলে যাবো, আমাদের পড়ার টপিকে। তাহলে দেখো জোবায়ের মৌলিক জিকে, হ্যাঁ, জোবায়ের সিরিজের মৌলিক জিকে, জোবায়ের লিখলেই বুঝতে পারবা। আর একটা হচ্ছে তোমার মৌলিক প্যানাসিয়া বইটা, হ্যাঁ, মৌলিক জিকের জন্য এই দুইটা পড়লেই হবে, মৌলিক জিকে প্যানাসিয়া, এই আর কি। এই বইগুলো পড়লে সুবিধা কি, এগুলো সাজানো পাচ্ছ, তাই না? তোমার HSC বইগুলো থেকে কোন কোন কোশ্চেন গুলো মৌলিক জিকেতে আসতে পারে সেটা সাজানো পাচ্ছ একদম, এই জন্য হচ্ছে এই বইগুলো কিনলে ভালো হবে। হ্যাঁ, বইয়ের সংখ্যাও কমলো, সাজিয়ে গুছিয়ে পাইলো। এখন তুমি ডিসাইড করো যে তুমি বইয়ের সংখ্যা কমাতে চাও না বাড়াতে চাও, কোনটা তোমার সুবিধা হয়, সেই অনুযায়ী বইগুলো কেন। এই বইগুলো ভালো বইগুলো, আমি মনে করি বেশ প্রচলিত এবং জনপ্রিয় বইগুলো। আমি কোনগুলো পড়লাম সেটা তো জানালাম, তাই না? এই হচ্ছে কথা। এখন হচ্ছে আমরা একটা টপিকে চলে যাব। তোমরা আশা করি বুঝতে পারছো যে কোন বিষয়কে বেশি গুরুত্ব দেবে। বাংলাদেশ বিষয়গুলিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, তারপর আন্তর্জাতিক বিষয়গুলি, তারপরে সাম্প্রতিক বিষয়গুলি, তারপরে মৌলিক বিষয়গুলি।